শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য, পাঠ শিরোনাম বাংলা ভাষার জন্মকথা, সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, গত ক্লাসে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি আলোচনা করা হয়েছিল। তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তর বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই বাড়ির কাজ করেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে জেনেছি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। আজ আমরা প্রবন্ধটির সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। তাই প্রবন্ধটির বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এই প্রবন্ধটিতে লেখক হুমায়ুন আজাদ কোন বিষয়গুলো তুলে ধরেছেন তা সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তোমাদের সামনে তুলে ধরছি। উৎস: বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। প্রাবন্ধিক এই রচনায় মূলত বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসের ওপর আলোকপাত করেছেন। বিষয়বস্তু: আজ থেকে 100 বছর আগেও বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারও কোনো স্পষ্ট ধারণা ছিল না। কেউ জানতো না কত বয়স এ ভাষার। বাংলা ভাষার উদ্ভব নিয়ে দুই ধরনের মত লক্ষ্য করা যায়। প্রথম মতটি হচ্ছে 19 শতকের একদল, যাদেরকে বলা হয়েছে সংস্কৃতপন্থী। তারা মনে করতেন সংস্কৃত ভাষাই বাংলার জননী। বাংলা সংস্কৃতের মেয়ে, তবে সে মেয়েকে দুষ্টু মেয়ে বলা হয়েছে, যে মায়ের কথা মতো চলেনি, মায়ের কথা মতো না চলে অন্যরকম হয়ে গেছে। অপর দল প্রাকৃত ভাষাপন্থী। 19 শতকের আরেক দল, যাদেরকে প্রাকৃত ভাষাপন্থী বলা হয়েছে, তারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের নিচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ভাষা ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে প্রাবন্ধিক এই প্রবন্ধে 3 জন ভাষাতাত্ত্বিকের মত তুলে ধরেছেন। এই 3 জন হলেন জর্জ আব্রাহাম গ্রিহারসন। বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাসে যাদের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, তাদের মধ্যে জর্জ আব্রাহাম গ্রিহারসনের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তিনি ছিলেন একজন ইংরেজ। চাকরি সূত্রে তিনি ভারতে এসেছিলেন। তিনি প্রথম বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে মত ব্যক্ত করেন। তার মতে মাগধী প্রাকৃতের কোনো এক পূর্ব অঞ্চলীয় রূপ থেকেই জন্ম নেয় বাংলা ভাষা। পরবর্তী ভাষাতাত্ত্বিক হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি একজন
ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ তার অমর গবেষণা কর্ম। তার মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে। বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে তিনি জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতের সমর্থক ছিলেন। পরবর্তী ভাষাতাত্ত্বিক হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বাংলাদেশের একজন স্মরণীয় ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, অধ্যাপক, সাহিত্যিক ও দার্শনিক। ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত ২৪ পরগনা জেলার তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত, আঞ্চলিক ভাষার অভিধান তার অনন্য সাধারণ কীর্তি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি নিয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের ইতিহাস তুলে ধরতে গিয়ে লেখক এই প্রবন্ধে সংস্কৃত ভাষার কথা বলেছেন, প্রাকৃত ভাষার কথা বলেছেন, এছাড়াও বলেছেন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কথা। সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র দেবভাষাও এটি। খ্রিস্টপূর্ব ১২০০ থেকে খ্রিস্টপূর্ব ৮০০ সালের মধ্যবর্তী সময়ে বৈদিক সংস্কৃত ভাষার অস্তিত্ব ছিল, যা সংস্কৃত ভাষার প্রাচীনতম রূপ। ঋগ্বেদের মন্ত্রগুলো এই ভাষায় রচিত হয়। খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে এই ভাষা বিধিবদ্ধ হতে শুরু করে। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে বিধিবদ্ধ হয়ে চূড়ান্ত রূপ লাভ করে। সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ভাষা ছিল না। বাংলাসহ ভারত ও নেপালের অধিকাংশ আধুনিক ভাষাই এই ভাষা দ্বারা প্রভাবিত। পরবর্তী ভাষাটি হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত ভাষাগুলোকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের প্রাচীন নিদর্শন। এগুলো সংস্কৃতের মতো মার্জিত সাহিত্যিক ভাষা ছিল না। এই ভাষাগুলো ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথ্য ভাষা। প্রাকৃত ভাষাগুলো থেকেই নানা বিবর্তনের মাধ্যমে আধুনিক ইন্দো আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা, আসামি, বিহারি ও ওড়িয়া ভাষা, সৌরসেনী প্রাকৃত ভাষা থেকে পশ্চিম হিন্দি ও পাঞ্জাবি ভাষা এবং মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। এরপর ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বলতে মূলত ভাষাগোষ্ঠীকে বোঝায়। যেসব ভাষা পশ্চিমে ইউরোপ এবং পূর্বে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত লাভ করেছিল তাদের সম্মিলিতভাবে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বলা হয়। পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ এই পরিবারভুক্ত ভাষায় কথা বলে থাকে। গ্রিক, ল্যাটিন, ইংরেজি, ফার্সি, হিন্দি, নেপালি প্রভৃতি ভাষাসমূহ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। আনুমানিক ৫০০০ বছর পূর্বে এই মূল ভাষার অস্তিত্ব ছিল। যুগের বিবর্তন ধারায় এই ভাষাবংশের শাখাগুলোর মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। বাংলা ও ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত।
শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে বাংলা ভাষার ক্রমবিকাশ একটি ছকের সাহায্যে দেখানো হয়েছে। গত ক্লাসেও আমি একটি ছকের সাহায্যে বিস্তারিতভাবে বাংলা ভাষার স্তরবিন্যাস বা বাংলা ভাষা কোন কোন স্তর পেরিয়ে বর্তমান রূপ লাভ করেছে তা দেখানো হয়েছে। আজ দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর পরবর্তী কয়েকটি স্তর বা শাখা রয়েছে, যার একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এর দুটি স্তর বা শাখা, একটি হচ্ছে বৈদিক বা বৈদিক সংস্কৃত, অপরটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা বা যাকে প্রাকৃত ভাষাও বলা হয়। এর পরবর্তী স্তরটি হচ্ছে মাগধী। মাগধীর আরও শাখা প্রশাখা রয়েছে। পরবর্তী স্তরটি হচ্ছে মাগধী অপভ্রংশ এবং এর পরবর্তী স্তরটি হচ্ছে পূর্ব মাগধী অপভ্রংশ, এবং এই পূর্ব মাগধী অপভ্রংশ থেকেই বাংলা, আসামি ও ওড়িয়া ভাষার উদ্ভব হয়েছে। শিক্ষার্থীরা, বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি তোমাদের জন্য তুলে ধরা হয়েছে, যা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রথম উক্তিটি দেখো, ভাষার ধর্মই বদলে যাওয়া। এখানে বোঝানো হয়েছে যে আজ বাংলা ভাষার যে রূপ আমরা দেখতে পাই, 1000 বছর পূর্বে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও এরকম থাকবে না। অঞ্চলভেদে বিচিত্র উচ্চারণে ভাষার ধ্বনি পরিবর্তন হয়, সেই সঙ্গে পরিবর্তন ঘটে শব্দের, রূপের এবং অর্থের। আবার ভিন্ন ভাষার প্রভাবেও একটি ভাষার উচ্চারণ, শব্দ গঠন ও অর্থগত পরিবর্তন ঘটে থাকে, তাই এই কথাটি বলা হয়েছে। পরবর্তী উক্তিটি হচ্ছে বাংলা সংস্কৃতের দুষ্ট মেয়ে। 19 শতকের একদল লোক মনে করত সংস্কৃত ভাষাই বাংলার জননী, কারণ সেই সময় সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হতো। তাই বলা হয়েছে বাংলা সংস্কৃতের মেয়ে, তবে সেই মেয়েকে দুষ্ট মেয়ে বলা হয়েছে কারণ সে মায়ের কথা মতো চলেনি, মায়ের কথা মতো না চলে অন্যরকম হয়ে গেছে। বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। 19 শতকে আরেক দল লোক মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা, তা কথ্য ভাষা ছিল না। কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা, তাই এই কথাটি বলা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা দেখো, পরবর্তী উক্তিটি হচ্ছে এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। এখানে বোঝানো হয়েছে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনি ও শব্দের গভীর মিল লক্ষ্য করা যায়। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও আছে সেগুলোর সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। এই ভাষা বংশটির নাম ইন্দো ইউরোপীয় বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। এই ভাষা বংশে অনেকগুলো ভাষার শাখা রয়েছে। এক সময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। এখানে বৈদিক ভাষা সম্পর্কে বলা হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষায় প্রাচীন শাখাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে।
এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে। বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে। সে ভাষা একসময় মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা নিয়ম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত বা বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। সময়ের বিবর্তনে মানুষের মুখে বদলাতে বদলাতে একটি নতুন ভাষার জন্ম হয়, তাই এখানে বোঝানো হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাষারও প্রতিনিয়ত পরিবর্তন হয়। ভাষার ধর্মই বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদলে যায় অর্থের। তারপর জন্মান্তরে শব্দের পরিবর্তনের সাথে সাথে সৃষ্টি হয় নতুন ভাষার। আমাদের সর্বশেষ উক্তিটি হচ্ছে, সংস্কৃত ভাষাই বাংলার জননী। সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে বলে সংস্কৃত ভাষাকেই বাংলা ভাষার জননী বলা হয়েছে। বাংলা ভাষার ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এ ভাষার জন্ম হয় বলে ধারণা করা হয়। সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে বলে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয়। বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি উদ্দীপকটি পড়ছি। তমাল তার দাদুর কাছে শুনেছে কালিদাসের মেঘদূত কাব্যের কথা, জেনেছে এটি সংস্কৃত ভাষায় লিখিত। দাদু এ কাব্য থেকে দুটি শ্লোক আবৃত্তি করে শোনান তমালকে। সে তার একটি বর্ণও বুঝতে পারে না। তমাল অবাক হয়, বাংলা ও সংস্কৃত ভাষার এত পার্থক্য। অথচ দাদু বলেন সংস্কৃত থেকেই নাকি জন্ম হয়েছে বাংলা ভাষার। উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষা বলা হয় কাকে? প্রাকৃত ভাষাগুলোকেই বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। খ নং প্রশ্ন হচ্ছে, বৈদিক ভাষা বলতে কি বোঝায়? কি শিক্ষার্থীরা এই উত্তরটি লিখতে পারবে? এই উত্তরটি হচ্ছে, ভারতীয় আর্য ভাষার 3টি স্তর রয়েছে, যার প্রথম স্তরটিকে বলা হয় বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষা। যীশু খ্রিস্টের জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। শিক্ষার্থীরা, গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে সংস্কৃত ভাষার যে দুর্বোধ্যতার দিকটি উঠে এসেছে তা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি, সংস্কৃত ভাষার যে দুর্বোধ্যতার দিকটি উঠে এসেছে তা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। কারণ উদ্দীপকে আমরা দেখেছি তমালের দাদু সংস্কৃত ভাষার কথা বলেছেন
এবং সেই ভাষাটি দুর্বোধ্য বলে মনে হয়েছে। ঠিক সেইভাবে আমরা বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধেও পেয়েছি আর্য ভাষার প্রাচীন ভারতীয় রূপ পাওয়া যায় বেদের শ্লোকগুলোতে। সম্ভবত যিশুর খ্রিস্টের জন্মের 1000 বছর আগে এগুলো লিখিত। বেদের শ্লোকগুলোকে মনে করা হতো খুবই পবিত্র। মানুষ এগুলো মুখস্থ করে রাখত। শত শত বছরের ব্যবধানে মানুষের মুখের ভাষার সঙ্গে এসব শ্লোকের বিরাট পার্থক্য দেখা দেয়। ফলে সাধারণ মানুষের কাছে এই বেদের ভাষাগুলো খুব দুর্বোধ্য হয়ে ওঠে। তখন ব্যাকরণবিদগণ নানা নিয়মের মাধ্যমে একটি মানসম্পন্ন ভাষা তৈরি করেন, যার নামকরণ করা হয় সংস্কৃত ভাষা। শিক্ষার্থীরা, তোমরা গ নং প্রশ্নে 3টি প্যারার মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তরটি সুন্দর করে লিখবে। ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে কি? মন্তব্যটি বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, তোমাদের কাছে কি মনে হচ্ছে? বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে না পায়নি? হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে না, সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। কারণ হচ্ছে উদ্দীপকে আমরা শুধু সংস্কৃত ভাষার কথা পেয়েছি, কিন্তু বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে আমরা সংস্কৃত ভাষার পাশাপাশি প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে সে কথাও পেয়েছি, এবং প্রবন্ধটিতে 3 জন ভাষাতাত্ত্বিকের মতামত তুলে ধরা হয়েছে, সেই বিষয়গুলোও আমরা পেয়েছি। তাই এই ঘ নং প্রশ্নের উত্তরটি তোমরা আমার আলোচনার ভিত্তিতে এবং পাঠ্য বইয়ের সহায়তায় 4 প্যারা করে সুন্দর করে উত্তরটি লিখবে। শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ রইল। আশা করি সবাই সুন্দর করে বাড়ির কাজ করবে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।